যদি এমএফ আপনাকে বলা হয় তাহলে আপনি বুঝবেন কি ২ টা ইংলিশ শব্দ। কিন্তু এটার পরিপূর্ণ কোনো অর্থ বোঝা যাচ্ছে না। এতটুকু বোঝা যাচ্ছে এটা একটা ইংলিশ শব্দ। রকেরিনা এটাতে হয়তো আমরা সর্বোচ্চ বুঝতে পারি এটা কারো নাম। যেমন রিনা এটা বুঝতেছি এটা মেয়ে মানুষের নাম। এতটুকুই আমরা বুঝতে পারতেছি। কিন্তু সে কি করে, খায়, কি আসে-বসে কিছুই বোঝা যাচ্ছে না। ডাটাকে প্রক্রিয়া করলে আমরা একটা অর্থ পাই। যদি এটা কোনো প্রক্রিয়া করা হয় তখন একটা অর্থ পাওয়া যাবে। যেমন আ এটাকে ১৭, এটা ১৭ শুধু ১৭ লেখা আছে। যখন আমি প্রক্রিয়া করব কি রিনার বয়স ১৭ এই ৩ টা ডাটা যখন একসাথে নিব তখন আমরা একটা অর্থ পাবো। যখন এটা প্রক্রিয়া করা হবে তখন একটা অর্থ পাবো। তাহলে ডাটা বলতে আমরা কি বুঝতেছি? একটা ইনফরমেশন এর সবচেয়ে ক্ষুদ্রতম অংশ। আর ডাটাগুলি কি হইতে পারে সেটাও আমরা বুঝতে পারলাম। এটাকে জ্ঞানের সর্বনিম্ন স্তর বলতেছি। ডাটার কোনো নির্দিষ্ট একটা সিঙ্গেল কোনো ডাটার কোনো অর্থ হয় না। বাট যখন এটা প্রক্রিয়া করা হয় তখন আমরা একটা অর্থ পেয়ে থাকি। আর ইনফরমেশন, ইনফরমেশনের বাংলা আবিধানিক অর্থ হচ্ছে তথ্য। এই ইনফরমেশনটা কি? ইনফরমেশন হচ্ছে এই যে ডাটাকে প্রক্রিয়াজাত করার পর যেটা পাবো সেটাকে আমরা বলতেছি ইনফরমেশন বা তথ্য বা অর্থবোধক। যেমন অর্থবোধক এবং প্রক্রিয়াজাত ডাটাকে তথ্য বলা হয়। অর্থবোধক বা প্রক্রিয়াজাত ডাটাকে তথ্য বলা হয়। অর্থাৎ কোনো ডাটা বা ডাটা সমূহকে প্রক্রিয়াজাত করে প্রাপ্ত ফলাফলকে তথ্য বা ইনফরমেশন বলে। তাহলে কি করা হয়? ১ম উপাত্ত ডাটা নেওয়া হয়, তাকে প্রক্রিয়াজাত করা হয়, তারপর আমরা তথ্যটা পেয়ে থাকি। তাহলে যদি আপনাকে সিম্পলি যখন বলা হয় ডাটা আর তথ্যের মধ্যে পার্থক্য কি? ডাটা হচ্ছে একটা তথ্যের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ। আর তথ্য বা ইনফরমেশন হচ্ছে গিয়ে ডাটার প্রক্রিয়াজাত রূপ। এবার আমরা আসি এই যে যা পার্থক্যটা হলো, ডাটা হলো জ্ঞান বা সর্বনিম্ন লেভেলের তথ্য বা দ্বিতীয় লেভেল, তথ্যের দ্বিতীয় লেভেল। ডাটা নিজে অর্থপূর্ণ নয় কিন্তু ইনফরমেশন নিজে অর্থপূর্ণ। কোনো অবজারভেশন ও যেকোনো রেকর্ডিং করা হয় ডাটার প্রাপ্তির জন্য। যেখানে এনালাইসিস করা হয় ইনফরমেশন প্রাপ্তির জন্য। ফ্যাক্ট, স্ট্যাটিস্টিক্স, নাম্বার, ক্যারেক্টার, সিম্বল, ইমেজ ইত্যাদি হলো ডাটা। যেকোনো স্টাডি, এক্সপেরিয়েন্স বা ইনস্ট্রাকশন থেকে প্রাপ্ত নলেজ হলো ইনফরমেশন। ডাটা হলো ইনফরমেশনের রিপ্রেজেন্টেশন। অর্থাৎ অর্থপ্রাপ্তির জন্য ডাটাকে অবশ্যই মানুষ বা মেশিন দ্বারা ইন্টারপ্রেট করতে হয়। ইনফরমেশন হলো ইন্টারপ্রেটেড ডাটা। মানে কি? এইখানে যে পার্থক্যগুলি, এটা হচ্ছে তুলনামূলকভাবে পার্থক্যগুলি উল্লেখ করা হলো। তাহলে দেখেন ডাটাটা আমরা কি বুঝতেছি? ডাটা হলো জ্ঞানের সর্বনিম্ন লেভেল আর তথ্য হলো দ্বিতীয় লেভেল। তার পরবর্তী ধাপটাই প্রক্রিয়াজাত করার পরের অংশটি হলো তথ্য। ডাটা নিজের অর্থপূর্ণ নয়। সে নিজে অর্থপূর্ণ, এটা সম্পূর্ণ একটা অর্থপূর্ণ না। কিন্তু ইনফরমেশন নিজে একটু অর্থপূর্ণ। যেকোনো অবজারভেশন ও যেকোনো রেকর্ডিং করা হয় ডাটা প্রাপ্তির জন্য। একটা অবজারভেশন অথবা রেকর্ডিং হচ্ছে ডাটা প্রাপ্তির জন্য। কোনো একটা ফিড থেকে আমরা যখন কি করি, কোনো একটা অবজারভেশন করা হয়, ইনফরমেশন মানে বিভিন্ন ধরনের তথ্য কালেক্ট করা হয়। তথ্য নিতে এটা মূলত উপাত্ত কালেক্ট করা হয়। বিভিন্ন ইনফরমেশন বা গবেষণা করে উপাত্ত কালেক্ট করে, সেই উপাত্তকে কালেক্ট করে সেইটাকে নিয়ে প্রসেস করে আমরা তথ্য পেয়ে থাকি। যেখানে এনালাইসিস এবং ইনফরমেশনের কিসে এই যে প্রাপ্তি হয়। তারপর হচ্ছে ফ্যাক্ট, স্ট্যাটিস্টিক্স, নাম্বার, ক্যারেক্টার, সিম্বল, ইমেজ ইত্যাদি এই জিনিসগুলো হলো ডাটা। যেকোনো স্টাডি, এক্সপেরিয়েন্স বা ইনস্ট্রাকশন থেকে প্রাপ্ত নলেজকে ইনফরমেশন বলে থাকি আমরা। ডাটা হলো ইনফরমেশন এর রিপ্রেজেন্টেশন। তারপরে কি বলতেছে? অর্থ প্রাপ্তির জন্য ডাটাকে অবশ্যই মানুষ বা মেশিন দ্বারা ইন্টারপ্রেট করতে হয়। মানে একটা ডাটা যখন প্রাপ্তি করা হয় সেটাকে আ মানুষ অথবা কোনো কম্পিউটার বা কোনো প্রোগ্রামের মাধ্যমে এটাকে যখন ইন্টারপ্রেট করা হয় তখন আমরা ইনফরমেশন পেয়ে থাকি। ডাটার প্রকারভেদ। ডাটা কয় প্রকার হয়ে থাকে? ডাটাকে সাধারণত কতগুলি ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন বিভিন্ন ধরনের ডাটা আমরা দেখতে পাই। আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন রকম ডাটা ব্যবহার করে দেখে ধ্রুবক ডাটা, নিউমেরিক ডাটা, ক্যারেক্টার ডাটা এই বিভিন্ন ধরনের ডাটা দেখতে পাই। আর এটাকে যখন হায়ারার্কিক্যালি সাজানো করা হয় তখন আমরা কি পাই? ডাটা টাইপ, ১ম নম্বর হচ্ছে ডাটা টাইপ, কনস্ট্যান্ট ডাটা এবং ভেরিয়েবল ডাটা।
কনস্ট্যান্ট ডাটা কি? কনস্ট্যান্ট ডাটা হচ্ছে যে ডাটার কোনো পরিবর্তন হয় না, ফিক্সড। কনস্ট্যান্ট ডাটা, এই ডাটায় কোনো পরিবর্তন হয়, ভেরিয়েবল ডাটা। ভেরিয়েবল মানে কি? যার পরিবর্তন হয়, সময় সেটা পরিবর্তন হয়ে থাকে। আর লজিক আর কনস্ট্যান্ট ডাটা কি টাইপের হইতে পারে? লজিক্যাল হইতে পারে, নিউমেরিক হইতে পারে, ক্যারেক্টার হইতে পারে। ভেরিয়েবল তাই। এবং নিউমেরিক ডাটা আবার কয়দিন হইতে পারে? ইন্টিজার এবং ফ্লোট। নিউমেরিক ডাটা ইন্টিজার এবং ফ্লোট ২ টা ক্ষেত্রে একই রকম। তো ১ম এ ডাটা টাইপের ২ টা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কনস্ট্যান্ট, আরেকটা হচ্ছে ভেরিয়েবল। আর কনস্ট্যান্ট ডাটা বা ভেরিয়েবল বা ডাটা, এই ২ ধরনের ডাটাকে ৩ টা ভাগে ভাগ করেছে: লজিক্যাল, নিউমেরিক এবং ক্যারেক্টার। লজিক্যাল ডাটা কোনটা? যেখানে কি আ লজিক থাকে আরকি। কিরকম লজিক থাকে? ছোট, সমান অথবা বড়। ছোট স মানে সমান অথবা ছোট। বড় অথবা সমান। মানে এই যেই পার্থক্য, এই যে লজিক্যাল যেই তাদের কম্বিনেশন গুলা থাকে, মানে সম্পর্ক থাকে, সেটা হচ্ছে লজিক্যাল ডাটা। আর নিউমেরিক ডাটাতে আমরা বুঝি যেটা হচ্ছে গিয়ে সংখ্যাভিত্তিক, ১, ২, ৩, ৪, ৫, ৬ এরকম সংখ্যাভিত্তিক, ২৬০, ৩৬৫, ঠিক এই টাইপের ডাটাগুলো আমরা বলতেছি নিউমেরিক ডাটা। নিউমেরিক ডাটার ভিতরে আবার ২ ধরনের থাকে। একটা হচ্ছে ইন্টিজার, আরেকটা হচ্ছে ফ্লোট। তো ইন্টিজার টাইপের নাম্বারটা হচ্ছে কিরকম? যেটার ভিতরে কি ইন্টিজার টাইপ হচ্ছে যেখানে কোনো ভগ্নাংশ থাকে না, পূর্ণ শব্দ থাকে। যেমন আ ৫, ১২, ১৩, ২০। আর ফ্লোটটা হচ্ছে যেমন 4.13, 3.69, এই যে দশমিক যুক্ত যে নাম্বারগুলি থাকতেছি, এটাকে আমরা ফ্লোট নাম্বার বলে থাকি, অথবা ডাবল নাম্বার বলা হয় অনেক সময়। আর ইন্টিজার তো বললাম ওইটা। আর এই যে ভগ্নাংশ যুক্ত যে নাম্বারগুলো, সেটাকে আমরা বলছি ফ্লোট নাম্বার। এটা হচ্ছে আমার ডাটা টাইপের ধরন। এবার আসি আমরা ডাটা স্ট্রাকচারটা কি? ১ম আমরা দেখলাম শুধু ডাটা এবং ইনফরমেশন নিয়ে কথাবার্তা বললাম। দেখেন এখানে সুন্দর একটা ছক দেওয়া আছে। ছক আকারে এটা বুঝানোর জন্য। তো ডাটা, ইনফরমেশন এবং ডাটা ইনফরমেশন জিনিসটা কি? ডাটার প্রকারভেদ, কি ধরনের ডাটা হইতে পারে, সেই জিনিসগুলা। এখন আমরা আসি আমাদের বইয়ের মধ্যে যে ধরনের ডাটা স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো, ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচারটা নরমালি আমরা বুঝতেই পারতেছি। স্ট্রাকচার বলতে আমরা কি বুঝতে পারি? যে কোনো একটি নির্দিষ্ট ডাটা অর্গানাইজেশন এর ডাটা যুক্তিমূলক, লজিক্যাল বা ম্যাথমেটিক্যাল মডেলের ডাটা স্ট্রাকচার বলে। কি বলতেছি? একটা ডাটা অর্গানাইজেশন এর ডাটা লজিক্যাল বা ম্যাথমেটিক্যাল মডেলকে ডাটা অর্গানাইজেশন এ কোনো নির্দিষ্ট ডাটা অর্গানাইজেশনে কোনো একটি নির্দিষ্ট ডাটা অর্গানাইজেশনে লজিক্যাল এবং ম্যাথমেটিক্যাল মডেলকে ডাটা স্ট্রাকচার বলে। যদি আমরা এক কথায় বলতে যাই এই কথাটা। আর অন্য কথা যদি বলা হয়, বর্ণ, ফিল্ড, রেকর্ড ইত্যাদি সমন্বয় প্রক্রিয়াজাতের উপযোগী উপাত্তকে ডাটা স্ট্রাকচার বলে। আমি মনে করি যে মাঝখানে যেটা দেওয়া আছে, আপনাদের যখন ডাটা স্ট্রাকচার কি, এটা কিন্তু ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। শর্ট কোয়েশ্চেনের জন্য এতটুকু আসলে তখন আপনার শুধু এতটুকু বলে লিখলেই হবে। কোনো নির্দিষ্ট ডাটা অর্গানাইজেশনে লজিক্যাল বা ম্যাথমেটিক্যাল মডেলকে লজিক্যাল বা ম্যাথমেটিক্যাল মডেলকে ডাটা স্ট্রাকচার বলে। যে ডাটার সময় কাজের উপর ভিত্তি করে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করা হয়। ডাটা সমূহকে সুসংগঠিত করার প্রয়োজন হয়, তাই ডাটা সময় সুসংগঠনের ডাটা অর্গানাইজেশন বলে। মানে এই ডাটা অর্গানাইজেশনটা কি? আমরা যখন বলতেছি কোনো একটা ডাটা অর্গানাইজেশন, এই ডাটা অর্গানাইজেশন কি? কাজের উপর ভিত্তি করে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করা হয়, ডাটা সমূহকে সুসংগঠিত করার প্রয়োজন হয়। মানে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে এটাকে সুসংগঠিত করার প্রয়োজন হয়ে থাকে। এই সুসংগঠিত করাকে ডাটা অর্গানাইজেশন বলা হয়। আর কোনো একটি নির্দিষ্ট ডাটা অর্গানাইজেশনের লজিক্যাল বা ম্যাথমেটিক্যাল মডেলকে ডাটা স্ট্রাকচার বলে। ডাটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তাটা কি? দেখেন, ডাটা স্ট্রাকচার এই জিনিসগুলি আপনাদের বোঝাটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। কারণ আমরা যে কাজগুলি করব, সামনে যে ক্লাসগুলি করব, সেখানে আমাদের এই ডাটা নিয়েই সবকিছু। ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম সাজানো হবে সেই ডাটার উপরই বেস করে। এইজন্য আমাদের প্রয়োজন। আপনারা যদি কোনো পার্টটা না বুঝতে পারেন, অবশ্যই সাথে বলবেন, জিজ্ঞেস করবেন। ডাটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তা কি? ডাটা স্ট্রাকচারের ২ টি প্রধান কারণে জন্য অপরিহার্য। ২ টা কারণের জন্য আপনার অপরিহার্য। একটি হচ্ছে কি? একটি কোডকে আরো দক্ষ করে তোলে এবং কোডটিকে বুঝতে সহজ করে তোলে।
যখন একটা কোডকে আপনি আরো দক্ষ করে তুলতে পারেন, তখন কি হবে? আপনার ওই প্রোগ্রামটা আরো স্মুথলি চলবে। এবং এটা যদি খুব সহজে বোঝা যায়, বুঝার বুঝতে সহজ হলে তাহলে হচ্ছে প্রোগ্রামারদের সেটাতে কাজ করতে সুবিধা হবে। আচ্ছা একটু একটা জিনিস খুব ডিস্টার্ব করতেছে। মিউট। হ্যাঁ। তাহলে এটা ডাটা স্ট্রাকচারের ২ টি প্রধান কারণ অপরিহার্য, যেমন একটি হচ্ছে কোডটিকে আরো দক্ষ করে তোলে। আরেকটি হচ্ছে কোডকে বুঝতে সহজ করে দেয়। যখন দক্ষতার কথা আসে তখন ডাটা স্ট্রাকচারের কম্পিউটার এমনভাবে ডাটা সংগঠিত করে দ্রুত কোড চালাতে সহজ করে এবং কম্পিউটারের জন্য প্রক্রিয়া করা সহজ হয়ে থাকে। এখন দেখেন ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ। ডাটা স্ট্রাকচারকে প্রধানত ২ টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, আর একটা হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আর এর উদাহরণ যদি আমরা বলি, একটা হচ্ছে স্ট্যাক হলো লিনিয়ার ডাটা স্ট্রাকচার, আর গ্রাফ হলো নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আচ্ছা, স্ট্যাক আর গ্রাফের মধ্যে আমরা কি পার্থক্য দেখতে পাই? তার উপর আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলতে কিরকম বোঝানো হয়েছে, আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলতে আমরা কি বুঝতেছি, কিরকম বোঝানো হয়েছে। লিনিয়ার ডাটা স্ট্রাকচার মানে হচ্ছে যেমন স্ট্যাকে কি করা হইতেছে? স্ট্যাক হচ্ছে কি যেমন বইয়ের একটা স্তূপ। একটা নির্দিষ্ট একটা নিয়ম মাফিক চলাফেরা করে। একটা নির্দিষ্ট নিয়মে চলে। কিন্তু গ্রাফ কি আপনার নির্দিষ্ট নিয়ম অনুসারে চলে? যেমন আমরা যখন আ ক্রিকেট খেলা দেখি, সেখানে আমরা গ্রাফ দেখতে পাই। সেখানে যে গ্রাফটা অগ্রসর হয় সামনের দিকে, সেটা কিন্তু রানের উপর বেস করে। সেটা কিন্তু কখনো প্রেডিকশন করা যাচ্ছে না যে এটা যে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে সে বেড়ে যাবে, সেটা না। কখনো ৫ রান বাড়তেছে, কখনো ৬ রান বাড়তেছে, কখনো ১ রান, কখনো ২ রান, কখনো ৪ রান, কখনো 0 রান। প্রতিটা সিকোয়েন্সিয়ালি আমার একটা নির্দিষ্ট তালে বৃদ্ধি বা কমতেছে না বা একই মাত্রায় থাকতেছে না। সেটা চেঞ্জ হচ্ছে। ভেরিয়েবল, চেঞ্জেবল। ফিক্সড থাকতেছে না। সেটা হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আর স্ট্যাকটা কি একটা নির্দিষ্ট আকারে চলে, যে একটা বইয়ের স্তূপ। যখন আমি এখান থেকে কোনো একটা বই সরাবো বা রাখবো, এখানে যেন ফার্স্ট ইন, ফার্স্ট আউট, লাস্ট আউট, এই ধরনের যে সিকোয়েন্স গুলো আমরা দেখতে পাই। কিসের মধ্যে দেখতে পাই সেখানে? সেখানে আমাদের বিভিন্ন কিউ যদি হয়, সেটাও আমরা লিনিয়ার বলতেছি। স্ট্যাক হলে লিনিয়ার বলতেছি। এগুলো একটা নির্দিষ্ট সিকোয়েন্সুয়ালি চলবে। তো মানে স্যার হ্যাঁ, বলেন। লিনিয়ার সিস্টেমে কি যে ফিফো লিফো মেনটেন করা হয়? হুম। FIFO, LIFO এগুলো মেইনটেইন করা হয়। আর স্যার কোশ্চেন টাইপটা যদি দিয়ে তারপর ডিটেইলসটা বললে মনে হয় আরেকটু ইজি লাগতো আরকি। মানে কি টাইপের কোশ্চেন থাকতে পারে আর অ্যানসার গুলো কিভাবে হবে? আচ্ছা, টপিক এখানে গুলো যে না, আমি বলতেছি যেমন এখানে টপিকসটা আমি আপনাকে বলতেছি। যখন বলা হইতেছে কি ডাটা কি সম্পর্কে, এটা সম্পর্কে আমার বোঝানোর প্রয়োজন হইতেছে। ডাটা। তো ডাটা কি? এই হচ্ছে একটা কোয়েশ্চেন। ডাটা এবং ইনফরমেশনের পার্থক্য কি একটা কোয়েশ্চেন। ডাটার প্রকারভেদ একটা কোয়েশ্চেন। ডাটা স্ট্রাকচার কি একটা কোয়েশ্চেন। ডাটা স্ট্রাকচার প্রয়োজনীয়তা কি, এটা একটা কোয়েশ্চেন। তারপর ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ। ডাটা স্ট্রাকচার কয়টা প্রকার? সে প্রকারভেদ। এটা একটা কোয়েশ্চেন হতে পারে। তার অপারেশনগুলির নাম লেখো, ডাটা স্ট্রাকচারের অপারেশনগুলির নাম লেখো। তারপরে যেমন টারভার্সিং কি, এটাই যেমন টারভার্সিং কি, সার্চিং কি, ইনসার্ট, ডিলিটিং কি, সর্টিং কি, মার্জিন কি, এগুলো কিন্তু আপনাদের কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন। এখানে প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন এবং মানে শর্ট এবং ভেরি শর্ট কোয়েশ্চেন এর মধ্যে আছে। ঠিক আছে স্যার। বুঝতে পারছেন? মানে জাস্ট এখানে কিন্তু কোয়েশ্চেনের মতো করেই। এই যেমন মনে করেন ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ। যেমন ডাটা স্ট্রাকচারের প্রকারভেদগুলি বলো। ঠিক আছে? আবার ডাটা স্ট্রাকচারের আ গুলি উল্লেখ করো। যখন ডাটা স্ট্রাকচার উল্লেখ করা হয় তখন এই যেগুলো উল্লেখ করে দিলেন। এরকম ডাটা স্ট্রাকচার আছে। প্রকারভেদ কিন্তু ডাটা স্ট্রাকচার ২ প্রকারই। লিনিয়ার ডাটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আমি কিন্তু যে আগের যেই শিটগুলি দিয়েছিলাম, এখানে এর পরের থেকেই আপনি মনে করেন প্রতিটা একদম স্পেসিফিক করে কোয়েশ্চেন আর অ্যান্সার আকারেই পাবেন। ওইখানের ভিতরে কিছু একটু বেশি থাকে। কারণ বোঝানোর প্রয়োজনে, শেখার প্রয়োজনে অল্প কিছু বেশি রাখা হয়। অত বেশি রাখা হয় না কিন্তু। একেবারে খুবই স্যার শিট বলতে বুঝিনি। মানে শিট কোথায় শিট দিয়েছেন? না, আমি যখন আগে ২ টা ক্লাসে আপনাদের শিট দিয়েছিলাম না? বা পরবর্তীতে যখন আমরা শিট দিব, মানে কি আমাদের যেই উম শিট বলতে কি, আমি যখন ক্লাসের যে আপনাদেরকে দেওয়া হয় না? পান না আপনারা? একটা পিডিএফ ফাইল পান না? স্যার অনেকে তো নতুন আছে স্যার। ও আচ্ছা।
আজকে আমি যেমন জয়েন করছি স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। আগে ২ টা ক্লাস হয়েছে, দোনোটা ক্লাসে বা পরবর্তী যে ক্লাসগুলো হবে প্রতিটা ক্লাসে ক্লাস শেষে আপনাদেরকে একটা পিডিএফ ফাইল দেওয়া হবে। জি স্যার। ঠিক আছে? ওই পিডিএফ ফাইলের ভিতরেই আপনাদেরকে কোয়েশ্চেন এবং উত্তর আকারেই দেওয়া হয়। তবে ওই কোয়েশ্চেনগুলোর ভিতরে হয়তোবা একটু বেশি লেখা থাকে। কারণ বোঝানোর খাতিরে অনেক একটু বেশি লেখা হয়। তবে আর এই শিটটাতে আপনাদের একটু আরো বেশি লেখা আছে। আরো স্পেসিফিক করে দেওয়া হয়ে থাকে। সেখানের ভিতরে মনে করেন যে আপনারা যখন সামনের দিকে যে শিটগুলি পাবেন বা যেগুলি দেখবেন ডাটা স্ট্রাকচারের, যেমন আপনাদের আমি ২ টা শিট দেখাই। হয়তো এই শিটগুলি রাখবো না। এখানে আগের শিট এগুলি আরো বেশি স্পেসিফিক করে করে দিব। যেমন এখানে যেমন অনেক কিছু আছে। এগুলি এত কিছু রাখবো না। এখানে অনেক ব্যাখ্যা বিস্তারিত দেওয়া আছে। ঠিক আছে? কারণ বোঝানোর জন্য স্যার অনেক কিছু দিয়ে দেওয়া হইছে। ঠিক আছে? তো এই শিটগুলি আরকি এরকম শিট বানিয়ে দেওয়া হয়। এখানে যেমন অনেক জিনিস আছে যেটা আপনাদের এত কিছু প্রয়োজন নাই। এখানে আমি বুঝাইয়া দেই। কিন্তু এই শিটগুলি যখন দেওয়ার জন্য আরো হয়তো কমিয়ে দিব। জি স্যার, কমিয়ে দিলে ভালো হয়। আর স্যার প্রেজেন্ট না থাকতে পারলে রেকর্ডেড ক্লাসে কথা বলেছিল, কিন্তু পরবর্তীতে খুঁজে পাইনি রেকর্ডেড ক্লাস। আচ্ছা, সেটার ক্ষেত্রে আপনি ওবায়দুর ভাইয়ের সাথে বা আপনার যে আছে না, যে কনসার্ন আছে ওনাদের সাথে একটু কথা বলেন। যে রেকর্ডটা তো আমি করি না, ওনারা রেকর্ডটা করে। ঠিক আছে? ওনারা লিঙ্কটা দেয়, ওনারা রেকর্ডটা করে দেয় তো। তো আমি ওনাদের সাথে কথা বলব যারা রেকর্ডটার দায়িত্বে আছে। ঠিক আছে? আর ওনারা রেকর্ড দিয়ে দিবে আশা করি। আর যদি না দেয়, আচ্ছা ওনাদের সাথে কথা বলি। ওনারা যদি রেকর্ডটা না করে থাকে, রেকর্ডটা করার কথা। বলা হয়েছিল রেকর্ড করার কথা। রেকর্ড না করা হইলে আমি রেকর্ড করার ব্যবস্থা করব। ঠিক আছে? এই ব্যাপারে স্যার একটা কথা স্যার। হ্যাঁ, বলেন। স্যার আজকে তো আমি আপনাদের ওই প্রতিষ্ঠানে গেছিলাম স্যার ভর্তি হওয়ার জন্য এবং ভর্তি হয়েও আসছি। আচ্ছা, তে আচ্ছা। ওবায়দুর ভাই বলল যে স্যার শেষের দিকে পরীক্ষার আগে একটা শীট দেয়। ওই শীটটা পড়লেই মোটামুটি কাভার হয়ে যাবে। অল্প অল্প একটু করে ২ ঘন্টা ২ পড়লেই ওটাই যথেষ্ট পরীক্ষার জন্য। স্যার তাহলে ঐরকম একটা সাজেশন দিয়েন স্যার ফাইনালি। সেটা তো সবসময় দেওয়া হয়। কিন্তু কিছু তো পড়তে হবে। নিজেকে তো জি তৈরি স্যার, করতে আমরা হবে। তো একটা কোর্স অনেকেই করবেন, চাকরি করি পাস স্যার। করবেন, পাস করবেন। ইচ্ছা করি সবাই 100% পাস করে। ঠিক আছে? কিন্তু আমার মতে কি শুধু কি সার্টিফিকেটই সব? না, না স্যার, অনেকেই আমরা একটু জবের মধ্যে ইনভলভ আছি তো মানে ওইরকম সময়টা বেশি একটা হয় না। এইজন্য ফাইনালি ২ মাসের আগে আমরা একটা শীট দিলে ২ মাস ইনশাআল্লাহ পড়লে পরীক্ষা দিলে একটা ভালো ইনশাআল্লাহ হ্যাঁ, হয়ে যাবে স্যার। ইনশাআল্লাহ সেটা তো বিদেশে ট্রাই করব। অবশ্যই সাজেশন দেওয়া হয়। কিন্তু এখানে একটা বিষয় থাকে আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন 100% কিন্তু সাজেশন কমন পড়ে না ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে কি আমাদের সিলেবাসও কিন্তু মানে 100% সিলেবাস থেকেও কোয়েশ্চেন আসে না। ২ ১ টা কোয়েশ্চেন এলোমেলো আসে। কিন্তু আপনার কিন্তু কোনো চয়েস থাকে না, কোয়েশ্চেনে একটা চয়েস থাকে। তবে তাও কোনো চিন্তা করার কিছু নাই। যে শিটগুলি দেওয়া হয় ওটা যদি আপনি পড়েন মোটামুটি A+ কিন্তু চলে জি, আসে জি। মার্ক, বুঝছেন? আপনি যদি ওই শিটটাও যদি ফলো করেন তাও আপনার A+ চলে হ্যাঁ, আসবে। হ্যাঁ। A+ চলে আসবে কেন? আপনার কিন্তু মার্কটা কিন্তু কয়েক সেক্টর থেকে আসে। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট থেকে আসে, প্র্যাকটিক্যাল থেকে আসে, থিওরিতে আসে। এখন থিওরিতে যদি জি স্যার। আপনার যে সিলেবাস সাজেশনটা ফলো করেন, কারণ কিছু কোয়েশ্চেন আছে আপনার সিলেবাসের বাইরে থেকে। সিলেবাসেই নাই। হুম। সেই কোয়েশ্চেন আসে। সেটা তো আপনি দিতে পারাটা একটু কষ্টকর হয়ে যায়। তখন একটা ফ্যাসিলিটি দিয়ে আমরা দেওয়ার ব্যবস্থা করি। একটা কেন স্যার, সিস্টেম করি। আপনারা সাপোর্ট দিবেন না সেক্ষেত্রে সিলেবাসের বাহির থেকে আসলে? সেটা তো চেষ্টা করা হয়ই। আর সেটা তো প্রকাশ করে বলা যায় না। সেটা তো করা হয়। তো আর এখন প্র্যাকটিক্যাল কি জমা দিতে হবে এরকম কিছু? তেমন প্র্যাকটিক্যাল হইছে আপনার পরীক্ষায় হলে যেতে হয়, পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিবেন, রিটেন লিখবেন, ভাইবা পরীক্ষা দিবেন। ব্যাপারটা হচ্ছে আপনারা আপনাদের মতো ফুল প্রিপারেশন নিবেন। আমরা আমাদের থেকে ফুল সহযোগিতা করব। আর সেই অবশ্যই স্যার। ২ টার মিশ্রণেই 100% পাস আসে। ভালো রেজাল্ট আর আসে। আর স্যার যারা অনার্স করে তাদের প্রত্যেকেরই তো অনার্সে মাস্টার্সে আইসিটি থাকে। আবার এসএসসি ইন্টারও পড়ে আসছে আইসিটি। কিছুটা তো বেসিক আছে অবশ্যই। হ্যাঁ, অবশ্যই আসে। অবশ্যই আসে। কিন্তু তারপর নিজের আমার মনে হয় কি যে না আমার মনে হয় যেটা হচ্ছে আপনারা যেহেতু কোর্সটাতে ভর্তি হয়েছেন, সার্টিফিকেট তো পাবেন। ভালো রেজাল্টও হবে। কিন্তু কিছু জেনে জি স্যার এটাই। জি সার্টিফিকেটটা নেওয়া স্যার, ভালো। টপিক সম্পর্কে তো ধারণা থাকতে হবে।
হুম, নয়তো হুম, হুম। প্র্যাকটিক্যালে গিয়ে প্রবলেম। মানে আপনার তো মনে প্র্যাকটিক্যাল হয় এই কোর্সটার পরে আপনারা বিভিন্ন ধরনের স্কুল, কলেজের জন্য হাই স্কুল এখানেই ট্রাই করেন, না? তাই না? এসব জি জায়গায় তো স্যার। ট্রাই করে। টিচার হিসেবেই তো সবাই যায়। এখন জি মনে স্যার। করেন যে আপনি পাস করে গেলেন, সার্টিফিকেট পাইলেন, সবকিছু পাইলেন। কিন্তু একটা স্টুডেন্ট আপনাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করলো কিন্তু আপনি উত্তর দিতে পারলেন না। জি স্যার, এক্ষেত্রে বেসিকটা জানা অনেক জরুরি। এটা তো একটু লজ্জাজনক বিষয় হয়ে যেতে পারে। জিনিসটা ভালো দেখা যায় না। জি স্যার। সাইলেন্ট বয়। স্যার আপনার মনে হয় মাইক্রোফোনটা থেকে একটু নয়েজ আসতেছে। গুড। আচ্ছা। তাহলে আমরা একটু দেখি। আর যত যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ধরনের ওই সাবজেক্ট রিলেটেড জানাবেন। যতটুকু সম্ভব সলিউশন দেওয়ার চেষ্টা হবে। আর বোঝার চেষ্টা করেন। আমার মনে হয় যে ক্লাসগুলি করলে আপনারা এখান থেকে সহজে অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে আমাদের কি হইতেছে, কি পড়তেছি, কি আসতে পারে, কি আসে বিষয়। ইম্পোর্টেন্ট টপিকস গুলাকে আমি বলে দেই যে এই পয়েন্টগুলি ইম্পোর্টেন্ট। তারপরে হচ্ছে গিয়ে আপনারা যদি ক্লাস না করেন রেকর্ডেড ভিডিওতে করতে পারলে তো আরো ভালো। দেখতে পাইলে। আর যেটা ২ টা ক্লাস যদি মিস হয়ে থাকে আর প্রয়োজনে রিভিশন ক্লাসের ব্যবস্থা করা হবে। আর আপনাদের সাজেশন বা ওই শর্ট দেওয়া হবে এবং একটা প্রিপারেশন পরীক্ষা দিতে হয় পরীক্ষার আগে। আপনাদের সেটা দিতে হবে। তাইলে আপনি বুঝতেও পারবেন যে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা কিরকম হয় এবং তার উত্তরগুলি কিরকম করতে হবে। সেটাও আপনি একটা প্রিপারেশন নিতে পারবেন। এখন মনে করেন যে আচ্ছা। হ্যাঁ, বোর্ডের ভিতরে যখন আপনাদের পরীক্ষা হবে নিজেদের কিছু প্রিপারেশন থাকা কি জন্য জরুরি? মনে করেন যে আপনার সাবজেক্ট আছে কয়টা? ৭ টা ৫-৬ টা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে। যে ৫-৬ টা সাবজেক্টের পরীক্ষার ভিতরে প্রত্যেক পরীক্ষায় যে আপনাকে সহযোগিতা করা যাবে এরকম নাও হইতে পারে। কারণ ২-১ জন আপনার ঘাউড়া টিচার থাকতেই পারে। ঘাউড়া টিচার বলতে যাবে না তো, ওইটা বলতে পারেন যে একদম ইনোসেন্ট টিচার বলতে পারেন। যে যারা কিনা কোন জি, জি। ধরনের কনসিডার করবে না। আর সাধারণত আ কিছু টিচার আছে এরকম পড়েই। কাউকে কোনো স্কোপ দিতে চায় না বা কোনো ফ্যাসিলিটি দিতে চায় না। তো ওই ধরনের চিন্তাগুলি আমরা কিন্তু শুরুতেই পরীক্ষাতে ঐরকম চিন্তা সবার মাথায় আসে। আসলে আমরা এটা মাথায় না রাখাই ভালো। আমরা চিন্তা করব আমরা জেনুইন ভাবে পরীক্ষা দিয়ে পাস করব। আর পড়া কিন্তু অত বেশি না। ঠিক আছে? আমরা প্রয়োজনে আরো স্পেসিফিক করে আমরা পড়ব। ঠিক আছে? আর খাতা খালি রেখে আসা যাবে না পরীক্ষা হলে। স্যার, তাহলে দেখবেন অটোমেটিক্যালি চলে আসবে। জি, হ্যাঁ, হ্যাঁ বলেন। আলাদা কি বই কিনা লাগবে নাকি এই শীত পড়লে যথেষ্ট? শীট পড়তে পারেন, সাথে বইও নিতে পারেন। বইয়ের দাম তো অত বেশি না। এটা কিনে নিতে পারেন। শীট নিয়ে তো সবসময় মনে করেন যে আপনার ঘোরাঘুরি করা যায় না। একটা বইয়ের মধ্যে সবকিছু প্রত্যেকটা সাবজেক্ট থাকে। অনেক সময় দেখা গেল আপনার সফট কপি, আপনার তো শিটগুলো তো প্রিন্ট করা পড়ার প্রয়োজন হয় না। আর বইয়ের দাম তো বেশি না, বইয়ের দাম অল্প। আপনি চাইলে হয়তো একটা বই নিতেও পারেন। আর যদি বই না জি স্যার। নেন, কেউ যদি বই না নিতে চান শিট দিলেও হবে। আচ্ছা স্যার, স্যার ঠিক বই আছে। নিলে কোন বইটা সাজেস্ট করবেন? বই তো একটাই মনে হয়। বই আছেই একটা। আগে বইও ছিল না। আগের সিলেবাস গুলি তো আগে যারা ছিল তাদের বইও ছিল না। আগের সেমিস্টারে। তো আপনার বই তো আসছেই নতুন। এটা আপনাদের নতুন সিলেবাস। এই নতুন সিলেবাসের বই হইছেই নতুন। মনে হয় গতবার বা এই বছরই আপনাদের বই আসছে ফার্স্ট সেমিস্টার। মানে গতবারই মনে হয় আসছে গত বছর। গত বছর তার লাস্টের দিকে মনে হয় ফার্স্ট সেমিস্টার বই আসছে। তার আগে বইও ছিল না। স্যার বইটার নামটা কাইন্ডলি যদি বলেন। আমি বইটা জানি না। আপনি জেনে জানাবো। জি স্যার, আমি আজকে বইটা দেখছি। বইটা একটা বইয়ের মধ্যেই সবটা আছে। হ্যাঁ, একটা বইয়ের মধ্যে সব। এটা শুনছি আমি। প্রাইম না কি জানি একটা পাবলিকেশন আমার সঠিক হ্যাঁ, মনে পড়তেছে সাধারণত একটা গাইড। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। প্রাইম পাবলিকেশন। ওরাই এই টেকনিক্যাল ডিপার্টমেন্টের বইগুলি বাহির করে। প্রাইম পাবলিকেশন ঠিকই আছে আপনার। আমি বইটা বই ভালোই স্যার, আমি দেখছি অবশ্য, খারাপ না। হুম, হুম, মানে যে একটু ভালোভাবে নিতে চায় প্রিপারেশন বা অন্য চাকরির জন্য যখন ভাইভাতে যাবে হুম, ওখান হুম। থেকে অনেক হেল্প পাবে। অনেক হেল্প পাবে। হ্যাঁ, ছোট কোয়েশ্চেন গুলি আছে তো। আর মনে করেন একটা বই একটা বইয়ের টোটাল প্রত্যেকটা সাবজেক্টের মিলে একটা বই। তাহলে কতটুকু হয়? হ্যাঁ। বেশি না। এখানে প্র্যাকটিক্যাল থিওরি সব মিলে একটা বই। সো একটা বই নিতে পারেন। আর মনে করেন একটা বই আমরা কেউ চাকরি করে বা যে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ওই সাথে বইটা ব্যাগের মধ্যে নিয়ে গেলেন। যখন মন চায় উল্টে একটু দেখতে পারলেন। ফাঁকে। উপকার হবে। আপনার কথা বললো স্যার, আপনি অনেক সাপোর্ট দেন। এই জন্য স্যার একটু শীট এগুলা দিয়েন স্যার পরীক্ষার না আগে ফাইনালি। সেটা তো দিব অবশ্যই।
অবশ্যই কারণ পেয়ে একটা যাবেন। বইতে অনেক টপিক থাকে স্যার, কোনটা পড়বো আর কোনটা পড়বো না। আমরা তো প্রথম ব্যাচে ভর্তি হয়েছি, আমরা তো বুঝবো না যে আসলে কোনটা ইম্পর্টেন্ট, কোথা থেকে কোশ্চেনটা আসতে পারে। আপনারা তো এটা অ্যানালাইসিস করা অলরেডি হয়ে গেছে, আপনারা জাস্ট এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে আসার সম্ভাবনা পসিবিলিটি বেশি। হুম, 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 হুম। আচ্ছা, আমি ওইগুলি আপনাকে দিয়ে দিব এবং পুরনো কোশ্চেন গুলি আপনাদের ওই বইয়ের মধ্যেও আছে। বই যদি কেউ কিনেন তাহলে ওই বইয়ের মধ্যে পাবেন। আমি বই দেখি নাই, কিন্তু আমি যতটুকু শুনছি আরকি। তো এটার মধ্যে আছে। আর এছাড়াও যে কোশ্চেন গুলি আমার কাছে আছে সেগুলিও আপনাকে দিয়ে দিব এবং শীট তো আলাদা দিবই। এখন আপনারা আমাদের ক্লাসটা শেষ করতে হবে। ক্লাস শেষ করার পরে মানে জি ক্লাস স্যার, শেষ জি। করা মানে কি আমাদের সিলেবাস অন্তত পড়তে হবে। কিছুটা তো পড়তে হবে। পড়ার পরে আমরা পরীক্ষার আগে একটা পরীক্ষা নিব এবং তখন আপনাদেরকে সিলেবাস ইয়েও দিয়ে দিব। ওই সাজেশনটা দিয়ে দিব। সাজেশনের মধ্যে আমি ভাবছি এভাবে করে দিব যে কোশ্চেন এবং উত্তর ২ টা সহই সাজেশনটা দিব। শুধু কোশ্চেন গুলি দিয়ে সাজেশন তৈরি করে দিব না। কোশ্চেন উত্তর ২ টা দিয়েই সাজেশনটা তৈরি করে দিব। যাতে আপনাদের সুবিধা হয়। জি স্যার, এটাই ভালো হবে। হুম, হুম, হুম। আচ্ছা, তাহলে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু থাকে অবশ্যই বলবেন। আমরা সেটা ওইভাবে দেখব। ঠিক আছে? এখন আমরা আসি দেখি, আমরা কি বলছিলাম ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ। ডাটা স্ট্রাকচার কয় প্রকার থাকে? ২ প্রকার। লিনিয়ার ডাটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আর এই লিনিয়ার ডাটা এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে যে উদাহরণগুলো দেওয়া আছে, লিনিয়ার ডাটা স্ট্রাকচার হলো স্ট্রাকচার উদাহরণ এবং গ্রাফ হচ্ছে নন লিনিয়ার উদাহরণ। আর কয়েক ধরনের ডাটা স্ট্রাকচার আমরা দেখতে পাই, যেটা হচ্ছে গিয়ে অ্যারে, স্ট্যাক, কিউ, লিংক লিস্ট আর হচ্ছে ট্রি, গ্রাফ। তো অ্যারে তো আমরা বুঝি যে একই ধরনের আচ্ছা, এই অ্যারে, স্ট্যাক, কিউ, লিংক লিস্ট, ট্রি এগুলি নিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার আছে। পুরা অ্যারে, স্ট্যাক, কিউ এসব নিয়ে। এইসব নিয়ে আমাদের টোটাল ডিটেইলস আলোচনা আছে। তখন আমরা এগুলি সম্পর্কে ডিটেইলস দেখব। তো নরমালি আমরা একটু জানি যে অ্যারে জিনিসটা কি? অ্যারে জিনিসটা হচ্ছে একই টাইপের কয়েকটা ডাটা। যেমন যে কি হয়েছে? ক্লাস এর সাবজেক্ট ৩ টে সাবজেক্টের নাম। ৫ টা ৩ জন স্টুডেন্টের নাম। মানে স্টুডেন্ট তাদের ক্যারেক্টারিস্টিক্স সেম। একই ক্যারেক্টারিস্টিক্স এর কয়েকটা ডাটা একসাথে। সেটা আমরাকে অ্যারে বলতেছি। আর স্ট্যাকটা কি? স্ট্যাক হচ্ছে গিয়ে যেমন বইয়ের স্তূপ। একটার উপরে একটা, একটার উপরে একটা। ওইখান থেকে আমি যখন কোনো একটা বই রাখতে যাই তাহলে উপর দিয়ে রাখতে হয়। উঠাতে গেলে উপর দিয়ে উঠতে হয়। তাহলে আমরা এখানে কি বলতে পারি? লাস্ট ইন ফার্স্ট আউট, FIFO। কিউ, কিউ হচ্ছে গিয়ে কি? সিরিয়াল। যেমন মনে করি এটা ট্রেনের টিকেট কাটার সিরিয়াল বা বাসের টিকেট কাটার সিরিয়াল। এই যে লাইনটা থাকে। তাহলে এই লাইনটাতে অথবা আমরা যখন বিদ্যুৎ বিল দিতে যাই ব্যাংকের ভেতরে কোথাও, তখন একটা সিরিয়াল ধরে থাকি বা ব্যাংকে কোনো সার্ভিস নিতে গেলেও আমরা একটা সিরিয়াল ধরে থাকি। এই যে সিরিয়ালটা এটাকে আমরা বলতেছি কিউ। কিউ আকারে দাঁড়ানো। এটার ক্ষেত্রে কি হইতেছে আমরা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, FIFO। লাস্ট ইন লাস্ট আউট, লিফু। আর ফার্স্ট ইন ফার্স্ট আউট, FIFO। ১ম যে আসবে অথবা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যে ১ম আসবে সে ১ম সে সার্ভিস পাবে। যে পরে আসবে সে পরে সার্ভিস পাবে। এটা আমরা কিউতে দেখতেছি। আর স্টাকে দেখলাম যে লাস্ট ইন ফার্স্ট আউট। যে লাস্টে ঢুকবে সেই ১ম বাহির হবে। কারণ তারপর আমরা আসতেছি কি? লিংক লিস্ট। লিংক লিস্ট মানে হচ্ছে কি? একটা লিস্ট থাকে। সে লিস্টের যতগুলি ডাটা থাকে বা যতগুলি এলিমেন্ট থাকে একটার সাথে আরেকটা এলিমেন্ট যুক্ত করা হয়ে থাকে, যুক্ত থাকে। যেমন আমি বলতে পারতেছি যেমন একটা চেইন কি? একটা চেইনের একটা সিকলের সাথে আরেকটা সিকল যুক্ত করা থাকে। সেটাকে লিংক লিস্ট বলতেছি। তারপর আমরা বলতেছি কি? ট্রি। ট্রি জিনিসটা কি? ট্রিতে যেমন একটা রুট থাকে। মানে একটা গাছের শাখা-প্রশাখা বা ২ দিকে যদি চিন্তা করি, যে রুটের কথা চিন্তা করি, শিখর প্রশাখার কথা যদি চিন্তা করে থাকি, একই রকম। যে কিরকম একটা মেইন পয়েন্ট থাকে, মেইন পয়েন্ট থেকে একটা শাখা থাকে, শাখার থেকে তারপর সাব শাখা থাকে, এভাবে ছড়িয়ে যায়। গ্রাফ, গ্রাফের মধ্যে আমরা যখন বিভিন্ন ধরনের গ্রাফ দেখতে পাই ঠিক ওই স্টাইলই। আর কিছু না, একদম ডাইরেক্ট গ্রাফের মতোই, যে অনেকগুলি ঘর থাকে, একটা নির্দিষ্ট পরিমাণ উপরের দিকে নিচের দিকে বিভিন্ন সময় মুভ করে ডাটার উপরে। তারপর ডাটা স্ট্রাকচার অপারেশন। ডাটা স্ট্রাকচার অপারেশন গুলি কি, কি অপারেশন আমরা দেখতে পাই? ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং, সর্টিং আর মার্জিং। তো ট্রাভার্সিং মানে আমরা একটা ডাটা স্ট্রাকচার অপারেশন গুলি, এটা হচ্ছে অপারেশন। আর উপরে সেগুলো হচ্ছে ডাটা স্ট্রাকচারের
ধরন কি ধরনের ডাটা স্ট্রাকচার হয়? এই ডাটা স্ট্রাকচার ধরন হইছে অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্কড লিস্ট, ট্রি এবং গ্রাফ। আর ডাটা স্ট্রাকচার অপারেশন। অপারেশনগুলি কি? ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং, সর্টিং এবং মার্জিং। এই কয়েক ধরনের আমরা ডাটা স্ট্রাকচার দেখতে পেয়ে থাকি। কি, কি অপারেশন থাকে? ট্রাভার্সিং। ট্রাভার্সিং মানে কি? যে কোনো একটা আ ভিউ করা মানে দেখা, রিড করা, একবার যে রিড করা যে এই জিনিসটা আমার হচ্ছে ট্রাভার্সিং। আর সার্চিং মানে হচ্ছে খোঁজা, খুঁজে বের করা, খোঁজার সার্চিং। ইনসার্টিং মানে কোনো একটা ডাটাকে ইনসার্ট করা। ডিলিটিং মুছে ফেলা। সর্টিং সাজানো। মার্জিং ২ টা ডাটাকে একত্রিত করা। এটাকে আমরা কি বলছি? মার্জিন করা, মার্জ করা, মার্জ করে ফেলা। ২ টা ডাটা আছে এটাকে একসাথ করে দেওয়া, মার্জ করা। যেমন মনে করি যে রহিম, তার ফার্স্ট নেম লাস্ট নেম থাকতে রহিম, আ রহিম তখন মিলতেছে না। আচ্ছা, রহিম প্রধানিয়া। তাহলে রহিম একটা ফার্স্ট নেম আর প্রধানিয়া তার লাস্ট নেম। ফার্স্ট নেম আর লাস্ট নেম একসাথে করে রহিম প্রধানিয়া একসাথে করে দিলাম। অথবা আরো হইতে পারে জাস্ট মার্জিন, জাস্ট ২ টা একসাথে করে দেওয়া। সর্টিং কি বলছি? খুঁজে বের করা। আর ডিলিট মানে মুছে ফেলা, অপ্রয়োজনীয় ডাটাকে মুছে ফেলাকে ডিলিটিং বলতেছি। আর ইনসার্টিং মানে হচ্ছে গিয়ে নতুন করে কোনো ডাটা ইনসার্ট করা, সার্চিং খুঁজে বের করা। ট্রাভার্সিং মানে হচ্ছে কোনো একটা প্রসেস থেকে একবার রিড করে নেওয়া বা একটা প্রসেসকে চালু করা। এখন এগুলি হচ্ছে গিয়ে ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং এবং সর্টিং, মার্জিন। এই অপারেশনগুলি আমরা ডাটা স্ট্রাকচারে দেখতে পাই। এখন দেখেন জাস্ট এখানে একটু শর্টে বর্ণনা দেওয়া আছে। ট্রাভার্সিং কি? কোনো রেকর্ডকে একমাত্র একবার অ্যাক্সেস করা এবং প্রসেস করে ট্রাভার্সিং বলে। মানে যেকোনো একবার তাকে একটা রেকর্ড, কোথাও একটা ডাটাকে রাখা হইছে। একটা রেকর্ড মানে একটা ডাটাকে রাখার স্থানকে সেটাকে আমরা রেকর্ড বলি। কোথাও যদি সেভ করে রাখা হয় সেটাকে আমরা রেকর্ড বলি। কোনো একটি রেকর্ড থেকে একমাত্র অ্যাক্সেস মানে ওইখানে রিড করার জন্য ওইখানে জাস্ট প্রবেশ করা, রিড করা বলতে পারেন। বা এবং প্রসেস করার জন্য কোনো একটা অপারেশন চালু করার জন্য। এই দেখেন এখানে কি বলছে? এক কথায় যেটা আছে অ্যাক্সেসিং অ্যান্ড প্রসেসিং কে কখনো, কখনো ভিজিটিং ও বলা হয়। মানে ভিজিটিং করা, সেখান থেকে পরিদর্শন করা যেটাকে বলা হয়। ভিজিটিং বলা হয়। অ্যাক্সেসিং এবং প্রসেসিং কে সেটা ভিজিং ও বলা হয়। তো ট্রাভার্সিং মানে কি? ট্রাভার্সিং হচ্ছে কোনো একটি রেকর্ডকে একমাত্র একবার মানে সরি, রেকর্ডকে একমাত্র একবার মানে কি? একবার। এটা ভাষার চয়নটা একটু সুন্দর হয় নাই। মানে কোনো একটা রেকর্ডকে মাত্র একবার অ্যাক্সেস করা। মানে শুধুমাত্র একবার বলা যেতে পারে। শুধুমাত্র একবার অ্যাক্সেস এবং প্রসেস করাকে ট্রাভার্সিং বলতেছে। আর সার্চিং কি? একটি নির্দিষ্ট কি ভ্যালু এর মাধ্যমে কোন রেকর্ডের লোকেশনকে খুঁজে বের করার পদ্ধতিকে সার্চিং বলা হয়। মানে এক কথায় খুঁজে বের করা কিছু কি ভ্যালু এর মাধ্যমে, কোন একটি কি ভ্যালুর মাধ্যমে খুঁজে বের করা। যেমন মনে করেন আমি এইখানে যেটা ছক আছে সবার উপরে, কি ভ্যালুর মাধ্যমে বলতে নরমালি যখন আমাদের এরকম একটা ছক থাকে ডাটাবেজের ভিতরে যখন ডাটাকে রাখা হয়ে থাকে তখন ওইখানে এরকম একটা টেবিল থাকে। এই টেবিলের মধ্যে যেকোনো একটা কলামকে বা একটা এই বৈশিষ্ট্যকে একটা কলামকে মানে প্রাইমারি কি বা ফরেন কি বা সেকেন্ডারি কি এরকম কি আকারে উল্লেখ করা হয়। মানে কি দিয়ে নির্ধারণ করা হয়। সাধারণত মনে করেন যে একটা ক্লাসের ভিতরে একটা কি হইতে পারে কি রেজিস্ট্রেশন নাম্বার অথবা একটা রোল নাম্বার অথবা স্টুডেন্ট আইডি হইতেছে এটা কি? কি গুলির ভিতরে পার্থক্য আছে কি, যখন একটা কি নির্ধারণ করা হইতে পারে সে কি ওইটি ওই টেবিলের ভিতরে একটা কলাম কি কলাম কখন হবে? যখন ওই কলামের ওই কিটা একাধিক লোকের থাকবে না। একাধিক হবে না। মানে একটা কলামের মধ্যে যে ডাটাটা থাকবে এই ডাটাটা অন্য কোনো কলামে পাওয়া যাবে অন্য কোনো রোতে পাওয়া যাবে না। একটা কলাম সাপোজ স্টুডেন্ট আইডি এখানে যেমন একই আইডি অন্য স্টুডেন্ট থাকে না। কখনোই সম্ভব না। এবং কোনো কলাম নাল হবে না। মানে 0 বা 0 হবে না। মানে ফাঁকা হবে না, ফাঁকা থাকবে না। ওই ধরনের কি একটা কলামকে আমরা কি কলাম বলতে পারি বা প্রাইমারি কি ডিক্লেয়ার করতে পারি। ওই ধরনের কলামকে আমরা ডিক্লেয়ার করতে পারি। তাইলে আমরা যখন সার্চিং করব তখন কি করব? যখন কোনো খুঁজে বের করা হবে তখন কি ওই কি ভ্যালু দিয়ে আমাদেরকে খুঁজতে হবে। যখন সার্চ করা হয় কিরকম? সাপোজ অথবা অন্য ভ্যালু দিয়েও খোঁজা সম্ভব হয়। সাপোজ মনে করেন একটা ক্লাসের মধ্যে রকি নামে একাধিক পারসন থাকতে পারে। তখন ওই প্রতিটা নামই চলে আসবে। অনেকগুলি লোক চলে আসবে যে রকি এখানে কয়টা রকি আছে খুঁজে বের করে দাও। তাইলে আমরা কি অনেকগুলি রকি পেতে পারি যতগুলি রকি থাকবে। কিন্তু যখন আইডি ধরে খোঁজা হবে যেমন 1569 এই আইডিটা কিন্তু ওই শুধুমাত্র একজনই থাকে। একটা স্কুলে একজনের স্টুডেন্ট আইডি একটাই হয়।
তখন আইডি ধরে যখন খুঁজে বের করা হয় তখন কি এই আইডি গুলি সাধারণত কি ভ্যালু হয়ে থাকে? সাধারণত এটা প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করা হয়ে থাকে। তখন কি ওই একটা নির্দিষ্ট স্পেসিফিক একটা লোককে খুঁজে বাইর করা যাবে। এই যে খুঁজে বাইর করার যে প্রসেসটা এটাকে আমরা বলতেছি সার্চিং। তারপরে আসি আমরা ইনসার্টিং। পূর্বে তৈরি করা কোনো ডাটা স্ট্রাকচারের সাথে নতুন রেকর্ড যোগ করা কৌশলকে ইনসার্টিং বলা হয়। এটা খুব সহজ জিনিস। পূর্বে আমি তৈরি করে রাখছি ডাটা স্ট্রাকচারে কোনো একটা রেকর্ড আছে, কোনো একটা মানে ডাটা আছে। সেটার সাথে আমি নতুন একটা ডাটা যোগ করলাম সেটাকে আমি বলতেছি ইনসার্টিং। আর কি হইছে ডাটা স্ট্রাকচার থেকে কোনো একটা রেকর্ডকে যদি আমি বাদ দিতে চাই, যে একটা রেকর্ড এখানে আছে সেটাকে আমি বাদ দিয়ে দিব। তখন আমরা কি বলতেছি এটাকে ডিলিটিং করা। সর্টিং মানে হচ্ছে সাজানো, ডাটা সমূহকে মান ক্রমানুসারে সাজানো। আমরা একটা ডাটাকে কিভাবে সাজাতে পারি? একটা ডাটাকে ২ ভাবে সাজানো যায়। একটা হইছে অ্যালফাবেটিক, আরেকটা হইছে আমরা সরি কয়েকটা ভাগই সাজানো যায়। যেমন মনে করেন যে অ্যাসেন্ডিং আকারে সাজানো যায়, ডিসেন্ডিং আকারে সাজানো যায়, অ্যালফাবেটিক আকারে সাজানো যায়, ডি-অ্যালফাবেটিক মানে অ্যালফাবেটিক এর ক্ষেত্রেও অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হয়। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আকারে সাজাতে পারি। যেমন A to Z অথবা Z to A অথবা ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এটা ক্ষেত্রে হচ্ছে নাম্বারের ক্ষেত্রে। যখন অ্যালফাবেটিক হয় তখন হচ্ছে A to Z, Z to A আর যখন সংখ্যা হবে 1 2 3 4 হয় তখন কি ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজাতে পারি। অথবা কম থেকে বেশি, বেশি থেকে কম সাজানো যায়। এই ক্রমানুসারে সাজানোকে আমরা বলতেছি সর্টিং। আরেকটা আছে কি ডেটও কিন্তু সর্টিং করা যায়। ডেট কি আগে যুক্ত হয়েছে না পরে যুক্ত হইছে? অথবা মনে করেন যে একটা অফিসের মধ্যে যে কে আগে এখানে চাকরিতে জয়েন করেছে সে ক্রমান্বয়ে সাজানো যেতে পারে। সেখানে কিরকম ডেটকে আমি ক্রমান্বয়ে সাজাতে পারি। এটাকে বলা হয়েছে সর্টিং। মার্জিং যখন ২ টা রেকর্ড আছে আমার এখানে ডাটাবেজে ২ টা রেকর্ড আমার ইনস্ট্যান্ট আছে, উপস্থিত আছে। এই ২ টা ২ বা ততোধিক বলতে পারি। শুধু ২ টা বললে ভুল হবে। ২ বা ততোধিক রেকর্ডকে আমি যখন একসাথে কৌশল করা যে মানে যুক্ত করা যে কৌশল সেটাকে আমরা কি বলতেছি? মার্জিন। একত্রিত করা কৌশলকে মার্জিন বলতেছি। এই হচ্ছে ডাটাবেজের ক্ষেত্রে মানে ডাটা স্ট্রাকচারে যেসব জিনিসগুলি থেকে থাকে। তাহলে ১ম আমরা দেখলাম কি ডাটা জিনিসটা কি? ইনফরমেশন জিনিসটা কি? আর এই ডাটাটা কয় ধরনের হইতে পারে? ডাটা স্ট্রাকচার কি? ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ এবং কি ধরনের ডাটা স্ট্রাকচার হয় এবং তার অপারেশন গুলি কি, কি? এই সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা আসি ডাটা অ্যালগরিদম সম্পর্কে। আমাদের এই সাবজেক্টে আছে কি? ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। তো অ্যালগরিদম জিনিসটা কি? অ্যালগরিদমটা কেন প্রয়োজন হয়ে থাকে? যখন কোনো একটা সমস্যা, কোনো একটা প্রবলেমকে আমরা সলিউশন করার জন্য সাধারণত একটা প্রোগ্রাম রচনা করে থাকি। মানে সেটাকে সমস্যাকে দূরবর্তী করার জন্য বা দূর করার জন্য একটা প্রবলেমকে সলভ করার জন্য বা একটা সমস্যাকে দূর করার জন্য আমরা একটা প্রোগ্রাম রচনা করে থাকি। সেই প্রোগ্রামটা রচনা করার সময় আমরা কি করি? সেই প্রোগ্রামটাকে এনালাইসিস করি। প্রবলেমকে এনালাইসিস করে ছোট, ছোট আকারে ভাগ করি। ভাগ করে এটাকে ক্রমান্বয়ে আকারে সাজাই। সাজানো হইলে এই যে সাজানো যেই স্বাভাবিক ভাষাটা এটাকে আমরা বলতেছি অ্যালগরিদম। মানে এইভাবে সুন্দরভাবে একটা প্রোগ্রামটাকে কি করি ওই সমস্যাকে সমস্যার যে সমাধানের যেই ধরনটা সেটাকে এনালাইসিস করে ছোট, ছোট আকারে সাজানোর যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলতেছি অ্যালগরিদম। যেমন বইয়ের ভাষা আমরা একটু দেখি। বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। যেকোনো সমস্যা সমাধানের ১ম এ সমাধানের উপায় ঠিক করতে হবে। সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম লেখা আবশ্যক। একটা প্রোগ্রাম লেখার প্রয়োজন হয়। কিন্তু সাধারণ কোনো প্রোগ্রাম সরাসরি লেখা হয় না। ১ম এ প্রবলেমটিকে বিশ্লেষণ করার প্রয়োজন হয়। এনালাইসিস করার পর সমস্যার সমাধান নির্ণয় করা হয়। সমাধানের উপায় ক্ষুদ্র, ক্ষুদ্র ধাপে বিভক্ত করা হয় এবং অংশগুলিকে যুক্তিসঙ্গতভাবে পর্যায়ক্রমে কম্পিউটারের মাধ্যমে উপস্থাপন করা হয়। তাছাড়া প্রত্যহ জীবনের সব কাজই আমরা ছোট, ছোট অংশে বিভক্ত করে যুক্তিতর্কের মাধ্যমে পর্যায়ক্রমে কাজটি সম্পন্ন করে থাকি। কোনো সমস্যার সমাধানে সুস্পষ্ট ধাপসমূহকে ক্রমবিন্যাসকে অ্যালগরিদম বলে। দেখেন, আপনাকে যদি যখন বলা হয় অ্যালগরিদম কি? শুধুমাত্র আপনার ১ নাম্বার প্রশ্নের জন্য শুধু এতটুকু উত্তর দিলেই এনাফ। কোনো সমস্যার সমাধানে সুস্পষ্ট ধাপসমূহকে ক্রমবিন্যাসে মানে ধাপসমূহের ক্রমবিন্যাসকে অ্যালগরিদম বলে। মানে কোনো সমস্যার সমাধানের কোনো সমস্যা একটা সমস্যা হইছে মানে একটা প্রবলেম হইছে সেটার সমাধানের যেই সুস্পষ্ট ধাপসমূহকে ক্রমবিন্যাসে সাজানোটা বলতেছি অ্যালগরিদম। এখন মনে করেন আপনার একটা সমস্যা আছে সাপোজ আপনার বাড়ি হইছে দিনাজপুর। আপনি ঢাকায় আসবেন। আপনার ঢাকায় আসতে হবে। ঢাকায় কোথায় আসতে হবে? মনে করেন যে ঢাকা
এই শাহবাগ পিজি হাসপাতালে আপনাকে আসতে হবে আপনাকে একটা রুগী দেখার জন্য। অথবা এটা বলি না, আপনার ভালো জিনিস বলি যে রয়েছে আপনার ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে পুষ্প অর্পণ করতে বা ফুল দিতে আসবেন। সেটা হচ্ছে আপনার বাড়ি হচ্ছে দিনাজপুরে। এখন আপনি কিভাবে আসবেন? আপনার সাথে একটা সমস্যা। এটা সমস্যা আপনাকে এটা করতে হবে। এই কাজটা করতে হবে। কিভাবে করবেন? সেটাকে আপনি চিন্তা করলেন যে আপনি কিভাবে গেলে আপনার সুবিধা হবে। আপনি ১ম ফাইন্ড আউট করলেন যে প্রবলেম এনালাইসিস করলেন। কিভাবে আসলে সুবিধা। আপনি কি ওইখান থেকে হেলিকপ্টারে আসবেন? নাকি বাসে আসবেন? নাকি ট্রেনে আসবেন? নাকি কিছু পথ বাসে আসবেন, কিছু পথ রিস্কায় আসবেন, কিছু পথ ট্রেনে আসবেন? নাকি কিভাবে কি করবেন? আপনার কিভাবে সুবিধা হবে? আপনাকে এখানে সময় দেখতে হবে। আপনাকে এখানে অর্থ দেখতে হবে, কি পরিমাণ টাকা খরচ হচ্ছে সেটাও দেখতে হবে, সময় দেখতে হবে এবং আপনার শারীরিক মানে আপনার ক্ষমতাও দেখতে হবে। আপনি কোনটাতে আপনি স্বাচ্ছন্দ্য, আপনার শারীরিক অবস্থার উপর ডিপেন্ড করতে পারবে। অনেকে বাসে চড়তে পারে না, অনেকে ট্রেনে চলতে পারে না, অনেকে প্লেনে চলতে পারে না। শারীরিক দুর্বলতার কারণে। অনেকে আছে যে আর্থিকভাবে সে প্লেন বা উড়োজাহাজে খরচ বের করতে পারবে না আর্থিক সমস্যার কারণে। অনেকে আছে যে সময় আমার নাই, সময় অনেক কম আমাকে প্লেনে আসতে হইতে পারে। এইজন্য আপনাকে ওই পরিস্থিতির উপর ডিপেন্ড করে আপনাকে সুচিন্তিত মতামত নিতে হবে। আপনি কিভাবে আপনার জন্য সুবিধা। ওইভাবে চিন্তা করার পর আপনাকে দেখতে হবে যে কিভাবে আসবেন। বাসা থেকে ১ম রিক্সায় উঠে বাস স্ট্যান্ডে আসলেন। সাপোজ বাস স্ট্যান্ডে আসার পর আপনি টিকেট কাটবেন। টিকেট কেটে সেই বাসে উঠে আপনি চলে আসলেন কোথায়? সাপোজ আইসা আপনি আ আ উত্তরা নেমে গেলেন। কারণ উত্তরা নামার পর আপনি চিন্তা করলেন যদি আপনি এই বাকি পথ বাসে আসতে যান তাহলে আপনার প্রচুর যানজটের সম্মুখীন হইতে পারে। তাইলে আপনি ওইখান থেকে আইসা মেট্রো রেলে উঠবেন। মেট্রো রেলে আইসা একদম সোজা আ ঢাকা ইউনিভার্সিটিতে নেমে যাবেন। ওইখান থেকে একটা পায়ে হেঁটে আপনি শহীদ মিনার যেতে পারেন। কারণ রিক্সা ওঠা ওই সময় একটু ভিড় থাকতে পারে ২১শে ফেব্রুয়ারির দিন। সো বাকি পথটা আপনি হেঁটে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারেন। তো এই যে আপনি যে সাজাবেন এটা ডিপেন্ড করবে সময় উপস্থিতি এর উপরে। তখন আপনি যে, ছোট, ছোট কাজে যে ভাগগুলি করে নিলেন যে ১ম বাসা থেকে যাবেন রেডি হয়ে এখানে এসে রিক্সায় এই যে বাস স্ট্যান্ড আসবেন, ওখানে আসার পর টিকেট কাটবেন। এই যে ধাপগুলি ছোট, ছোট এই ধাপগুলি এটাকে ক্রমান্বয়ে আকারে যে সাজাবেন, সাজানোর যে পদ্ধতি এটাকে আমরা বলতেছি অ্যালগরিদম। তাহলে কোন সমস্যার সমাধানের সুস্পষ্ট ধাপসমূহের ক্রমবিন্যাসকে অ্যালগরিদম বলে। এখন আমরা যদি আরেকটু আসি এই যে অ্যালগরিদম কেন প্রোগ্রামিং অতি গুরুত্বপূর্ণ? কেন এটা আমার প্রোগ্রামের জন্য খুব গুরুত্বপূর্ণ? এটাও একটা কোয়েশ্চেন হতে পারে। অ্যালগরিদম প্রোগ্রামিং এর গুরুত্বপূর্ণ কেন? এই গুরুত্বপূর্ণ অংশগুলো কি অ্যালগরিদম সঠিক না হলে প্রোগ্রামে সঠিকভাবে কাজ করে না। অ্যালগরিদম যদি সঠিক না হয়, অ্যালগরিদম যত সুন্দর হবে আপনার প্রোগ্রাম তত সুন্দর হবে। অ্যালগরিদম যত ভালো হবে প্রোগ্রামের মান তত ভালো হবে। সঠিকভাবে কাজ করে না। প্রোগ্রামিং এর দক্ষতা অর্জন করতে হলে অ্যালগরিদম সম্পর্কে স্বচ্ছ ধারণা করতে হয়। প্রোগ্রামের কোন ধারাবাহিকতার কাজ করবে, অ্যালগরিদম সেটি নির্ধারণ করে। তাছাড়া অ্যালগরিদমকে যত সুষ্ঠু ও সঠিকভাবে উপস্থান করা যায়, প্রোগ্রাম তত কম মেমোরি স্পেস নেয় এবং তুলনামূলক কম সময়ে আউটপুট ও ফলাফল প্রদর্শিত হয়ে থাকে। মানে একটা প্রোগ্রাম যখন আপনাকে তৈরি করার জন্য অ্যালগরিদম তৈরি করবেন, ওই প্রোগ্রামটা চলবে কোথায়? আপনার কম্পিউটারে চলবে। এখন এমন একটা প্রোগ্রাম আপনাকে তৈরি করতে হবে, যে প্রোগ্রামটা কি ইউজাররা ইউজ করে সহজে কাজ করতে পারবে। আপনার কম হার্ডওয়্যার খরচ করে সেটা আপনাকে বেশি আউটপুট দিবে। যদি মনে করেন আপনি এমন একটা প্রোগ্রাম তৈরি করলেন যে প্রোগ্রামটা কি যে চালাইতে গেলে প্রচুর পরিমাণে আপনার হার্ডওয়্যার প্রয়োজন হইতে পারে, বিদ্যুৎ খরচ হতে পারে, রিসোর্স প্রয়োজন হইতে পারে। তাহলে তো এটা মার্কেটে চলবে না। আপনাকে এরকম করতে হবে যে আপনার যাতে সহজে এটা মানে এটা রান করে এবং স্পিডটা যাতে ভালো পাওয়া যায়। সেটার উপর ডিপেন্ড করে আপনাকে কাজ করতে হবে। এবার আসি আমরা অ্যালগরিদমের বৈশিষ্ট্য। অ্যালগরিদমের বৈশিষ্ট্যগুলি কি, কি? অ্যালগরিদম রচনার ক্ষেত্রে নিচের বিষয়গুলি গুরুত্বপূর্ণ হওয়া যেমন হচ্ছে অ্যালগরিদম একটি নির্দিষ্ট ইনপুট থাকবে। মানে অ্যালগরিদমের ধাপগুলি কি, কি থাকে? একটা নির্দিষ্ট সংখ্যক ইনপুট থাকবে। অ্যালগরিদম একটি নির্দিষ্ট সংখ্যক স্টেপ থাকবে। মানে আমি কয়টা ধাপে কাজটা শেষ করব। কি, কি আমার ইনপুট দিতে হবে। বর্ণিত ধাপ সহজবোধ্য এবং নির্ভুল ও সংক্ষিপ্ত হতে হবে। মানে বর্ণিত ধাপগুলি সহজবোধ্য মানে সহজে যাতে বুঝতে পারে এবং যখন আপনি অ্যালগরিদম তৈরি করে দিলেন প্রোগ্রামার তো এখানে কোডিং করবে। সে কোডিংটা যাতে সে নির্ভুলভাবে করতে পারে। আপনি যদি অ্যালগরিদম এমনভাবে লেখলেন যে প্রোগ্রামার বুঝলই না যে আপনি কি বুঝাইতে চাচ্ছেন, কি করা দরকার। তাহলে তো ওই অ্যালগরিদম করে লাভ নাই। এজন্য বর্ণিত ধাপসমূহ সহজবোধ্য, নির্ভুল ও সংক্ষিপ্ত হতে হবে।
অ্যালগরিদম নির্বাহের সময়কাল নির্দিষ্ট মাত্রায় থাকা উচিত। মানে অ্যালগরিদম যে আপনি তৈরি করবেন সেটার ক্ষেত্রে প্রচুর সময় নেওয়া যাবে না। একটা নির্দিষ্ট সময় দিবে। অ্যালগরিদম বাস্তবায়নের জন্য ন্যূনতম মেমোরি স্পেস ব্যবহার করা প্রয়োজন। মানে অ্যালগরিদমটা যখন প্রোগ্রামিং এর জন্য বাস্তবায়ন করতে যাবে তাহলে যাতে আমার মানে মেমোরি স্পেসটা অনেক কম যায়। ওইটার দিকে মাথায় চিন্তা রাখতে হবে। নাহলে মনে করেন আপনার এই প্রোগ্রামটা রান করতে গেলে এখন যদি বলে যে আপনার মনে করেন কম্পিউটার এখন নরমালি আমরা কি 16 জিবি RAM দিয়ে কাজ করে থাকি। এখন যদি বলা হয় যে আপনার এই প্রোগ্রাম কাজ করতে 16 জিবি RAM লাগবে। তাহলে আপনার কম্পিউটারে শুধু ওই প্রোগ্রামই চলবে, অন্য কিছু চলবে না আর। তাহলে তো সমস্যা। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে ঐরকম যাতে মেমোরি স্পেসটা কম খরচ হয় সেটা নিয়ে চিন্তা করতে হবে। আর সেটা কিভাবে কম নিয়ে খরচ করতে হয় সেটা নিয়ে আমরা হয়তো পরে আরো আলোচনা করব। তখন বোঝা যাবে। প্রতিটি অ্যালগরিদমের আউটপুট থাকবে এবং একটি অ্যালগরিদম প্রোগ্রামের সমাপ্তি টানতে হবে। তাহলে একটা অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে বৈশিষ্ট্যগুলি কি থাকে? অ্যালগরিদমের নির্দিষ্ট সংখ্যক ইনপুট থাকবে। ইনপুটটা আমার স্থির থাকবে। নির্দিষ্ট ইনপুট থাকবে। অ্যালগরিদমের নির্দিষ্ট সংখ্যক স্টেপ থাকবে। কয়টা স্টেপ থাকবে সে নির্দিষ্ট করা থাকবে। বর্ণিত ধাপসমূহ সহজবোধ্য, নির্ভুল ও সংক্ষিপ্ত হতে হবে। অ্যালগরিদমের নির্দিষ্ট সময়কালে নির্দিষ্ট মাত্রা থাকা উচিত। অ্যালগরিদম বাস্তবায়নের জন্য ন্যূনতম মেমোরি স্পেস ব্যবহার করা উচিত। প্রতিটি অ্যালগরিদমে আউটপুট থাকবে। মানে প্রতিটি অ্যালগরিদমের একটা আউটপুট থাকবে এবং প্রতিটি অ্যালগরিদমের প্রোগ্রামের সমাপ্তি টানবে। তাহলে এখানে দেখেন অ্যালগরিদম কি? অ্যালগরিদম প্রোগ্রামের জন্য কেন গুরুত্ব? অ্যালগরিদমের বৈশিষ্ট্যগুলি কি? এর মধ্যে ৩ টা কোশ্চেন আছে। এর মধ্যে প্রত্যেকটা ইম্পোর্টেন্ট কোশ্চেন। সুডোকোড কি? অ্যালগরিদম নোটেশন কি? আর হচ্ছে অ্যালগরিদম কমপ্লেক্সিটিটা কি? সাউন্ড আচ্ছা। পলিউশন হচ্ছে তো, একটু কাইন্ডলি স্টপ করলে ভালো হয়। করিমুল কারিমুল ইসলাম। ভাই আপনার ওই যে স্যার মাইক্রোফোন, হ্যাঁ, মাইক্রোফোনটা একটু বন্ধ করেন। একটু সাউন্ড নয়েজ আসতেছে। একটু মাইকটা একটু বন্ধ রাখেন। এখানে কি আসতেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। ভাই আপনার এখান থেকে একটু নয়েজ আসতেছে। একটু মাইকটা একটু বন্ধ করে রাখেন এখন। কামরুল ভাই আপনার মাইকটা একটু বন্ধ করে রাখেন। মাইক্রোফোনটা একটু অফ করে রাখেন। হ্যাঁ, ইয়েস। ওকে, থ্যাংক ইউ। তারপর আসতে যাবে সুডোকোড। সুডোকোডটা কি? সুডোকোড হচ্ছে অনেকে পিসিডো করে বলে কিন্তু মূলত এটা সুডোকোড। আ কোন একটি সমস্যার সমাধানের সুস্পষ্ট ধাপসমূহকে যখন আ এই অ্যালগরিদম থাকে, অ্যালগরিদমের লিখিত সংক্ষিপ্ত ও সহজবোধ্য নির্দেশমালা বা স্টেটমেন্ট সমূহকে প্রোগ্রামিং ডিজাইন ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে পিডিএল বা সিডি কোড বলে। তাহলে সিডি কোডটা কি এক কথায় জাস্ট এতটুকু আমরা দেখব, এতটুকু লিখে দেব তাহলেই হবে। প্রোগ্রামিং ডিজাইন ল্যাঙ্গুয়েজ এতটুকু লেখা দরকার নেই। ডাইরেক্ট সমূহকে সুডোকোড বলে। জাস্ট এতটুকু। অ্যালগরিদমের লিখিত সংক্ষিপ্ত সহজবোধ্য নির্দেশমালা বা স্টেটমেন্ট সমূহকে সুডোকোড বলে। এটার আরেকটা নাম হইছে প্রোগ্রাম ডিজাইন ল্যাঙ্গুয়েজ বলে, পিডিএল বলে। আর এটা সাধারণত কিরকম হয় সেটা সম্পর্কে একটু জানি। এটা হচ্ছে গিয়ে কি, যখন একটা কি করি, কোন একটা সমস্যার সমাধানের জন্য সুস্পষ্ট একটা ধাপসমূহকে আমরা কি করি, যখন লেখা হয় সেটাকে আমরা কি অ্যালগরিদম বলতেছি। তো এটা হইছে এই যে অ্যালগরিদমকে ইংরেজি বা অন্য কোনো স্বাভাবিক ভাষায় লেখা যেতে পারে। এই অ্যালগরিদমটাকে আপনি কিভাবে লিখতে পারেন? একটা ইংরেজি অথবা আপনার মাতৃভাষায়ও লিখতে পারেন অ্যালগরিদম। সেটাতে কোনো সমস্যা নেই। তবে উপস্থাপনা কৌশলের অবশ্যই প্রোগ্রামিং ভাষার নির্দেশ অনুসারে হওয়া উচিত। কোনো সমস্যার সমাধানের সুস্পষ্ট ধাপসমূহকে প্রোগ্রামিং এর ভাষার নির্দেশ অনুসারে ইংরেজি ভাষার সংক্ষিপ্ত শব্দের মাধ্যমে লেখা হয়ে থাকে। তবে তাকে সুডোকোড বলে। তাহলে এখানে আপনারা যে কি বলতেছেন, কি বোঝাচ্ছে? যে যখন আমরা কি বলতেছি যে একটা যখন অ্যালগরিদম যখন লেখা হয়, এটা আমাদের নিজেদের স্বাভাবিক ভাষায় লিখতে পারি বা ইংরেজি ন্যাচারাল ভাষায় লিখতে পারি। যার ভাষায় লেখা যেতে পারে আমাদের কি অ্যালগরিদম। তো এই অ্যালগরিদমকে যখন
প্রোগ্রামিং ভাষা লেখার জন্য একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় যখন লেখা হয়ে থাকে, সাংকেতিক ভাষায় বোঝানো হয়ে থাকে, যেমন স্টারকে STR, স্টার্ট, STP, স্টার্ট এরকম সংক্ষেপে যদি আমরা যখন কোনো একটা সাংকেতিক শব্দ দিয়ে যখন ইংরেজি ভাষার সংক্ষিপ্ত রূপ দিয়ে লিখতে পারি, আ মানে মুভ, MOP দিয়ে মুভ লেখলাম, অথবা এরকম আ ছোট আকারে ইংরেজি শব্দের সংক্ষিপ্ত ভাষা দিয়ে যখন লেখা হয়, তখন এটাকে বলতেছি আমরা কি? সুডোকোড। আমরা যখন এই প্রোগ্রামিং মানে যখন আমরা এটা সামনে দেখবো, এটা এক্সাম্পল স্বরূপ। আচ্ছা, একটা অ্যালগরিদমের এক্সাম্পল দেখি আমরা নেটে সহজে। যেহেতু আমাদের সেটা দেখার সহজ। এই দেখেন, এইখানে অ্যালগরিদমটা লেখা হইছে। এই যে বাম পাশেটা অ্যালগরিদম, তারপর হচ্ছে ফ্লো চার্ট, তারপর হচ্ছে প্রোগ্রাম। এখানে ১ নাম্বারে স্টার্ট, ২ নাম্বারে রিড AB, ৩ নাম্বারে C = A+B, ৪ নাম্বারে প্রিন্ট অর ডিসপ্লে C, ৫ নাম্বারে স্টপ। এই যে এখানে কি অ্যালগরিদম লেখা হয়েছে ইংলিশ ভাষা দিয়ে সংক্ষেপে জাস্ট টুকটাক, টুকটাক করে এখানে লিখে দিছে সিরিয়ালে। এটাকে আমরা বলতেছি অ্যালগরিদম। এই যে নিচে আবার দেখেন অ্যালগরিদম স্টার্ট, রিড, লেংথ L, এখানে কি ডিটেইলস কোনো লেখা নাই। সংক্ষেপে ছোট, ছোট করে লেখা আছে। এই যে লেখার এটাকে আমরা বলতেছি অ্যালগরিদম। এটাকে বলতেছি আমরা সিডোকোড। যে এই যে ছোট, ছোট করে এই সংক্ষেপে লিখে যাচ্ছে, এটাকে বলতেছি আমরা সুডোকোড। যে ছোট, ছোট কোডের মাধ্যমে আমরা বুঝাইয়া দিচ্ছি যে সব কি বলা হইতেছে। আর এখানে টোটাল প্রোগ্রামটা এখানে করা হইতেছে। আর এই প্রোগ্রামের এই যে অ্যালগরিদমকে চিত্রগতভাবে যদি উপস্থাপন করা হয়, সেটাকে আমরা বলতেছি ফ্লো চার্ট। এটা হচ্ছে ফ্লো চার্ট, চিত্রভিত্তিক উপস্থাপন। একটা অ্যালগরিদমকে চিত্রভিত্তিক উপস্থাপনকে বলতেছি ফ্লোচার্ট। আর একটা প্রোগ্রামকে এই যে প্রবলেমটাকে যেমন সংক্ষেপে সিকোয়েন্সিয়ালি সাজানো হয়েছে স্টেপ টু স্টেপ, এটাকে বলতেছি অ্যালগরিদম। আর এই যে ডান পাশে যেটা প্রোগ্রামিং কোডিং লেখা, ডাইরেক্ট কোড লেখা হচ্ছে, এটাকে বলতেছি আমরা প্রোগ্রাম। আর এখানে যেমন স্টপ, প্রিন্ট, এই যে সিম্বলগুলো ইংলিশ ভাষায় ছোট অংশ দ্বারা বোঝানো হচ্ছে, সেটাকে আমরা বলতেছি কি সিডোকোড। তারপর নোটেশন। এই নোটেশনটা হচ্ছে গিয়ে কি, যখন আমরা কি করে থাকি, যখন বিভিন্ন অ্যালগরিদমের মধ্যে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ইউজ করে থাকি, সেটাকে আমরা বলি নোটেশন। যেমন যে কোনো একটি অ্যালগরিদম নোটেশন অবশ্যই গুরুত্বপূর্ণ। অ্যালগরিদম বিনিময়ের কিছু সংকেত ব্যবহার করা হয়। অ্যালগরিদমদের জন্য এই ধরনের বিধিবিদ্যা সংকেতকে অ্যালগরিদম নোটেশন বলে। অ্যালগরিদম নোটেশনটা কি? অ্যালগরিদমের ভিতরে বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ইউজ করে থাকি। সেই সাংকেতিক চিহ্নগুলোকে আমরা বলতেছি নোটেশন, অ্যালগরিদম নোটেশন। অ্যালগরিদম লেখার সময় আমাদের যদি কোনো ধরনের সাংকেতিক চিহ্ন বা আ সিম্বল ইউজ করার প্রয়োজন হয়ে থাকে, তখন এটাকে বলা হয় অ্যালগরিদম নোটেশন। আর অ্যালগরিদম সিডোকোডটা কি? অ্যালগরিদমের মধ্যে যখন ইংলিশের ছোট আকারে, ইংলিশ ভাষার বিভিন্ন ছোট, ছোট মানে সংক্ষিপ্ত আকারে কোনো ইংলিশ ভাষার ব্যবহার করা হয়ে থাকে, তখন সেটাকে আমরা বলতেছি সিডোকোড। এবার আমরা আসি অ্যালগরিদমের কমপ্লেক্সিটি। অ্যালগরিদমের কমপ্লেক্সিটিটা কি? একটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি হচ্ছে ৩ ধরনের কমপ্লেক্সিটি আমরা দেখতে পারি। আর কমপ্লেক্সিটি কি? এর কি? যে বিভিন্ন আমরা যখন অ্যালগরিদম রচনা করা হয়ে থাকে, মানে লেখা হয়ে থাকে, এর মধ্যে বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি থাকে। যেমন এই অ্যালগরিদমটা কিসের জন্য? ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং, সর্টিং, মার্জিং ইত্যাদি কার্যকরী সম্পূর্ণ করা, অপারেশন করা হয়। এই অপারেশনগুলো সম্পূর্ণ করার জন্য আমাদের অ্যালগরিদম তৈরি করা হয়। এই অ্যালগরিদমের বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি দেখতে পাই। আর এই কমপ্লেক্সিটি গুলি হচ্ছে কি FN কমপ্লেক্সিটি ফাংশন হিসেবে পরিচিত, যেটাকে FN সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। FN দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাকে প্রকাশ করে কি FN এর মাধ্যমে। আর এইটা কয়টা মাধ্যমে ৩ টা শ্রেণীতে ভাগ করা হয়েছে মোটামুটি। এটা হচ্ছে অর্স কেস, এভারেজ কেস এবং বেস্ট কেস। এই ৩ টা কেসের মাধ্যমে আমার এই কমপ্লেক্সিটিকে প্রকাশ করা হয়েছে। এখন দেখেন, ডাটা অপারেশনের বিভিন্নতার কারণে অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বিভিন্ন হয়ে থাকে। অর্থাৎ কমপ্লেক্সিটির ক্ষেত্রে বিশেষ, কম, বেশি হয়ে থাকে। এক্ষেত্রে মোটামুটি ৩ টা শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে।
3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। আর এই কমপ্লেক্সিটি কি অর্স্কেজড মানে যে কোনো সম্ভাব্য ইনপুট এর বেলায় fn এর মান সর্বোচ্চ অর্থাৎ রান টাইম সবচেয়ে বেশি। মানে এই জিনিসটা বোঝানো হচ্ছে যে আমার কত সময় প্রয়োজন আমার এই অ্যালগরিদমটা স্টার্ট করার পর রানিং এ আসতে। এই সময়টা যত বেশি হবে তার কি অর্স কেস তত বেশি। অর্স মানে হচ্ছে খারাপ, এভারেজ মানে হচ্ছে কি মোটামুটি চলে, আর বেস্ট কেস মানে হচ্ছে এর চেয়ে তার ভালো সম্ভব না। বেস্ট কেস মানে খুব ভালো। তো এই মানটাকে প্রকাশ করে fn এর মাধ্যমে কি কমপ্লেক্সিটি ফাংশন হচ্ছে fn এর মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। এই যেমন এখানে দেখেন যে কোনো সম্ভাব্য ইনপুটের বেলায় fn এর মান সর্বোচ্চ অর্থাৎ রান টাইম সবচেয়ে বেশি, এটাকে আমরা অর্স কেস বলতেছি। এভারেজ কেস মানে হচ্ছে fn এর প্রত্যাশিত মানকে এভারেজ কেস বলে। আর বেস্ট কেস হচ্ছে কখনো কখনো ডাটা প্রসেসিং এর কমপ্লেক্সিটি এতটাই কম থাকে যে fn এর মান সর্বনিম্ন মাত্রায় নেমে আসে, এই ক্ষেত্রে বেস্ট কেস বলা হয়। এক্ষেত্রে আমরা কি বেস্ট কেস বলতেছি। তাহলে অ্যালগরিদম কমপ্লেক্সিটিকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 3টা ভাগে ভাগ করা হয়েছে। আর এর প্রকাশ করার জন্য কৌশলটা হচ্ছে কি fn সিম্বলের মাধ্যমে প্রকাশ করা হয়। তো একটা অ্যালগরিদম রান টাইমকে কমপ্লেক্সিটি fn দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর এটাকে কয়টা ভাগে? 3টে ধাপে ভাগ করা হয়েছে, অর্স কেস, এভারেজ কেস এবং বেস্ট কেস। যদি কোনো সম্ভাব্য ইনপুটের বেলা fn এর মান সর্বোচ্চ হয় অর্থাৎ রান টাইম সবচেয়ে বেশি থাকে তখন আমরা বলছি অর্স কেস। যদি প্রত্যাশিত মানের কাছাকাছি বা প্রত্যাশিত মান টিকে থাকে তাহলে আমরা এভারেজ কেস বলি। আর যখন আমাদের প্রত্যাশী মানের নিচে থাকে তখন তাকে আমরা বেস্ট কেস বলি। এই প্রত্যাশিত মানটা কি? যখন আপনি আশা করতে থাকেন যে আপনার একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা রান করে আমার রেজাল্ট দিতে 1 ঘন্টা সময় লাগবে অথবা 1 মিনিট সময় লাগবে। যখন দেখলেন যে তার চেয়ে বেশি সময় লাগতেছে তাহলে কি অর্স কেস। আর যদি মনে করি যে না 1 মিনিট সময় লাগতেছে, 1 মিনিট সময়ই লাগছে বা 1 মিনিটের কাছাকাছি লাগছে, তখন আপনি এটা বলতে পারেন এভারেজ কেস। আর যখন দেখবেন যে তার চেয়ে কম সময় লাগতেছে তখন কি এটা বেস্ট কেস। ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা আজকে দেখলাম কি কি? আমরা টোটাল দেখলাম ডাটা কি, ডাটা কিরকম হয়ে থাকে, ইনফরমেশন কি, ডাটা ইনফরমেশনের পার্থক্য কি, ডাটার প্রকারভেদ, তারপর ডাটা স্ট্রাকচার কি, ডাটা স্ট্রাকচার প্রয়োজনীয়তা, ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ, বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচার, তারপর হচ্ছে ডাটা স্ট্রাকচার অপারেশন গুলা কি কি, আর অপারেশনের সংক্ষিপ্ত আলোচনা, অ্যালগরিদম কি, অ্যালগরিদমের বৈশিষ্ট্য, সুডোকোড কি, অ্যালগরিদম নোটেশনটা কি, অ্যালগরিদম কমপ্লেক্সিটি কি এবং অ্যালগরিদম কমপ্লেক্সিটির প্রকারভেদ শ্রেণী। আচ্ছা, আমরা আজকে এখানেই এই টপিকসটা এতটুকুই দেখব। পরবর্তীতে আমরা ডাটা স্ট্রাকচার সম্পর্কে ইন্ডিভিজুয়াল বিভিন্ন টপিকস নিয়ে আমরা আলোচনা করব আলাদা আলাদা। আমাদের মোটামুটি কয়েকটা ক্লাসে শেষ করে দিব, দ্রুত আমরা শেষ করে ফেলবো, তারপর আমরা সাজেশন করে সেই অনুসারে আমরা সামনের দিকে আগাবো। মানে ওই সাজেশনটা দিয়ে সাজেশনের উপরে আমরা একটু ক্লাস করাবো, তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। স্যার এই ক্লাসটা রেকর্ডেড থাকবে না? এই ক্লাসটা রেকর্ডেড আছে কিনা থাকার কথা, আমি ঠিক কনফার্ম করতে পারছি না। আপনারা যখন বলছেন সামনের ক্লাস থেকে কনফার্ম করে দিব রেকর্ডিংটা। আর আশা করি এই ক্লাসের রেকর্ডিং হয়েছে বলে আমার মনে হয়। ঠিক আছে? আমি কনফার্ম না। তবে অন্যান্য ক্লাসগুলো আমি জানি যে আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড হয়। ঠিক আছে? মানে আমি জানি যে আমাদের প্রত্যেকটা ক্লাসই রেকর্ড হয় এবং আগের সেমিস্টারগুলোতে রেকর্ড হয়েছে। তো আজকের ক্লাস রেকর্ড হয়েছে কিনা আমি এখনো কনফার্ম না। তো যদি রেকর্ড না হয়ে থাকে সামনের ক্লাস থেকে অন্তত আপনাদের সাথে যে ক্লাসগুলি হয় এগুলি আমি রেকর্ড করে রেখে দেব। আচ্ছা, আর শীটটা তো গ্রুপে দিয়ে দিবেন না, লেকচার শীটটা? হ্যাঁ, আমি এখনই দিয়ে দিচ্ছি। ওবায়দুল ভাইকে আমি এখনই পাঠিয়ে দিব। ওনাকেও ফোন দিয়ে জানিয়ে দিব যাতে শীটটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়। তার পূর্বে শীটগুলো পাইনি। পূর্বের শীটগুলো পেয়ে যাবেন। আশা স্যার করি পেয়ে যাবেন। গত ক্লাসের শীটটাও দিয়ে দিয়েন স্যার। না, আমি সব শীট দিয়ে দিয়েছি। বুঝছেন? আপনার কাঙ্ক্ষিত
যে যার সাথে যোগাযোগ হয়, যে স্যারের সাথে, অন্য যে স্যারের সাথে আপনি যে ভর্তির সময় কোন স্যারের সাথে যে কথা বলেছেন না? ওই স্যারের সাথে কথা বলবেন, আপনার পেয়ে যাবেন। কারণ আমি শিট দিয়ে দিছি সব। আপনার মনে হয় একটা Facebook গ্রুপের সাথে এড করা আছে, তাই না? জি স্যার আছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে Facebook গ্রুপে আমি নাই। Facebook গ্রুপে হয়তোবা পরে আমি জয়েন হব। আমি অন্য গ্রুপে আছি তো। তো ওইখানে আমি শিটটা দিয়ে দেই ইয়ার কাছে, ওবায়দুল ভাইয়ের কাছে আমি দিয়ে দেই। উনি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। এবং আমি বলেও দেই। আর আপনি যদি কোন শিট না পেয়ে থাকেন, আপনার যে টিচার আছে যে যার সাথে আপনি যোগাযোগ করেন, ওনার সাথে যোগাযোগ করলেই আপনি পেয়ে যাবেন শিট। যে ক্লাসগুলো হচ্ছে প্রতিটা শিটই পেয়ে যাবেন। তাহলে সবাই ভালো থাকবেন। আগামী শনিবারে মেবি আমাদের রুটিনের ক্লাস আছে আইসিটি ক্লাস। ওইদিন দেখা হবে। জি ইনশাআল্লাহ। স্যার। তবে আগামী আপনারা ক্লাসটা ভালো মনে হয় থাকবেন। ইনশাআল্লাহ আপনিও ভালো স্যার থাকবেন। আজকে আগামী ক্লাস স্টার্ট হয়েছে কয়টায় স্যার? 8:30টার আজকে পরে ক্লাস শুরু নাকি? হয়েছে না বরাবর 8টা ৮টায়। থেকে? ৮টা। আগামী ক্লাসটা কয়টার সময়? বলতে পারবেন কেউ? স্যার আমাদের তো যে মেসেঞ্জারে যে গ্রুপটা ছিল ওইখানে তো স্যার লেখা ছিল যে 8:30 থেকে হবে। ও আমি ঠিক জানি না এই যে ডাটা স্ট্রাকচার